ভিডিওটা মোটেই মিস করো না। যদি তুমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন করছো এবং 2021-এ প্রিলিমস এবং মেন্স এই দুটো পরীক্ষাতেই বসার স্বপ্ন দেখছো, ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো যে আমরা ইন্ডিয়ান ইকোনমির ওপরে 500 এমসিকিউজের একটি সিরিজ স্টার্ট করেছি, যার আগে মোটামুটি ধরো 17 ক্লাসেস এবং এমসিকিউজ ডিসকাশন আপলোডও হয়ে গেছে। সেগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি কমপ্লিট প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, উপরে আই বাটনেও পেয়ে যাবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এগুলো শুধুমাত্র মনে রাখবে যে এমসিকিউ সিরিজই নয়, ঠিক আছে? এগুলো একটা কমপ্লিট ক্লাস। আমি হয়তো ক্লাসগুলো কিছু এমসিকিউসকে সামনে রেখে তোমাদের নিচ্ছি ঠিকই, কিন্তু যে কনসেপ্টসগুলো, যে নলেজগুলো আমি এখানে শেয়ার করছি, কোশ্চেন্স এর ওপরেই আসবে। কোশ্চেন্সগুলো ডিটো আসবে না, কিন্তু কোশ্চেন্স এই কনসেপ্ট, এই নলেজের উপরেই আসবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস, নাও ইন অ্যাসোসিয়েশন উইথ আনএকাডেমি। তো চলো আমরা মুভ করি। ফ্রেন্ডস, এই যে কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব, ভিডিওর কমপ্লিট যে কোশ্চেনের সিরিজ, সেটা তুমি পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। তো পিডিএফ তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করতে পারো, ঠিক আছে? আরও অনেক কিছু ফেসিলিটিসই তুমি টেলিগ্রাম চ্যানেলে পাবে। এই তোমার অ্যাপার্ট ফ্রম দিস পিডিএফ ছাড়াও তুমি অনেক কিছু ফেসিলিটিস ওখানে পাবে। তো লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। কিন্তু আমি তোমাকে যেটা অ্যাডভাইস করব যে তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না করো, পিডিএফ নাও না নাও, এই ভিডিওর মধ্যে যে কোশ্চেন্সগুলো আমি ডিসকাস করব, অ্যাজ ওয়েল অ্যাজ যে নলেজ, যে টিপস, যে ট্রিক্স আমি শেয়ার করব, মনে রাখবে এক্সাম হলে তুমি গিয়ে দেখতে পাবে যে এই নলেজ, এই টিপস, এই ট্রিক্সগুলো তোমাকে এমনভাবে হেল্প করবে যে তুমি হয়তো এখন ভাবতেই পারছো না, ঠিক আছে? যার জন্য আমি রিকোয়েস্ট করব, পিডিএফ তো নেবেই, ওকে, কিন্তু তুমি এই ভিডিওটা কমপ্লিট দেখো। যে ডিসকাশন আমি এখানে করছি, যে টিপস, যে নলেজ আমি শেয়ার করছি, জাস্ট সেগুলোকে তুমি দেখো। সেগুলোকে বারবার, দরকার হয় ভিডিওটা 2-3 বার দেখো, ঠিক আছে? তুমি তোমার ব্রেনের মধ্যে বসিয়ে নাও, দেখো কি হয়, একবার ট্রাই করে দেখো, ঠিক আছে? ভিডিওটা কমপ্লিট দেখো। এরকম কত টাইম তুমি তো অনেকজনের গল্প শুনেই তোমাদের কেটে যায়। ওকে, তো চলো আমরা মুভ করি। কিন্তু বিফোর দ্যাট, আই হ্যাভ এ সারপ্রাইজ গিফট ফর ইউ। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমাদের ক্লাসরুম প্রিমিয়াম মক টেস্ট অ্যাবসলিউট ফ্রি অফ কস্টে তুমি তোমার হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, তুমি যদি মনে করো আমি হোয়াটসঅ্যাপে নেবো না, আমি টেলিগ্রামে নেবো, টেলিগ্রামে ইভেন তুমি তোমার ইমেলেও, ঠিক আছে, নিতে পারো। তো তার জন্য তোমাকে 5 সিম্পল স্টেপস কভার করতে হবে। মনে রাখবে যে মক টেস্ট বা যে পিডিএফগুলো আমরা তোমার সঙ্গে শেয়ার করব তোমার ইমেলে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে, তুমি যেখানে চাও, সেগুলো কিন্তু আমাদের ক্লাসরুম প্রিমিয়াম মক টেস্ট। প্রিমিয়াম, ঠিক আছে? প্রিমিয়াম কথার মানে হচ্ছে যারা আমাদের কাছে অ্যাডমিশন নেয়, সাবস্ক্রিপশন নেয়, ঠিক আছে, তাদের এগুলো হচ্ছে মেটেরিয়ালস। তো এগুলো তুমি ফ্রি অফ কস্টে পাবে। তারা তো আমাদের থেকে পয়সা করে দিয়ে কিনেছে আর কি আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে, কিন্তু তুমি ফ্রি অফ কস্টে পাবে তোমার হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে বা ইমেল আইডিতে। 5 সিম্পল স্টেপস তুমি দেখো এখানে মন দিয়ে। যদি এই 5 সিম্পল স্টেপসের মধ্যে তোমার প্রবলেম থেকে যায় তাহলে কিন্তু তুমি পাবে না, ডিয়ার ফ্রেন্ডস। সো এইটুকু খুব মন দিয়ে দেখো। মনে রাখবে যে ইউজ সিঙ্গেল কোড। এই কোডটা তুমি একটা জায়গায় ইউজ করবে অ্যান্ড গেট ডাবল বেনিফিট। তুমি ডাবল বেনিফিট পাবে। তো কি করে পাবে, আমি তোমাদের ডাবল বেনিফিট কি করে দিতে হয় সেটা এখানে ভালো করে কি করে পেতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, আনএকাডেমি লার্নিং অ্যাপের নাম তোমরা সকলেই শুনেছো। আনএকাডেমি লার্নিং অ্যাপটি তুমি যখন ইনস্টল করবে, আমি কমপ্লিট প্রসেস এখানে দেখাবো, তখন তুমি এই ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরিতে যখন তুমি যাবে, তুমি দেখবে নিচে এই ধরনের টেস্ট আছে, ঠিক আছে? তুমি টেস্টের উপর ক্লিক করবে, এখানে সিলেবাস আছে, এখানে আরও কিছু টপিক যেগুলো তুমি সার্চ করতে পারো, এখানে সাবস্ক্রাইব আছে, ঠিক আছে? তো তুমি এই টেস্টে যাবে, ঠিক আছে? এই টেস্টে যখনই তুমি যাবে তোমার কাছে ইন্টারফেসটা খুলবে। যখনই ইন্টারফেসটা খুলবে তুমি দেখো এখানে লাইভ কুইজেস হয় প্রত্যেক দিন, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টসের ওপরে। এখানে প্র্যাকটিস হয়, এখানে টেস্ট সিরিজও চলে। এগুলো কিন্তু সব ফ্রি অফ কস্টে, এখানে একটা পয়সাও লাগবে না। আবার দেখো আপকামিং লাইভ কুইজেস, এখানে সি অলের ওপর তুমি যদি ক্লিক করো তাহলে কী ধরনের লাইভ কুইজেস আসছে সেগুলো তুমি জানতে পারবে। ইভেন কতক্ষণের মধ্যে যে কুইজ চলবে সেটা কতক্ষণের মধ্যে স্টার্ট হবে, তুমি এই বাটনে ক্লিক করে সেখানে জয়েনও করতে পারো। তো এতদিন তুমি এই কোডটাকে ইউজ করে, অনলি এরম একটা সিঙ্গেল কোড ইউজ করে তুমি এই একটি মাত্র বেনিফিট পেতে, অর্থাৎ আনএকাডেমি লার্নিং অ্যাপেই বেনিফিটটা পেতে। অনেকগুলো বেনিফিট, তো সেগুলো তুমি পেতে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটা নতুন বেনিফিট। সেটা কি না, আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের নাম ইংলিশ ফর ডাব্লিউবিসিএস, তো আমাদের তরফ থেকে তুমি 10খানা ইংলিশের টোটাল মক টেস্ট পাবে, এছাড়াও কিছু পিডিএফস কপি পাবে, ঠিক আছে? তো এই ফরম্যাটে তুমি তোমার হোয়াটসঅ্যাপে, তুমি তোমার টেলিগ্রামে, তুমি তোমার ইমেলে, যেখানে ইচ্ছা তুমি সেগুলো অ্যাক্সেস করতে পারবে। আনলিমিটেড টাইমের জন্য প্র্যাকটিস করতে পারবে এবং তুমি যখনই সাবমিট বাটনে ক্লিক করবে তখন একটা ইমেল হয়ে একটি পিডিএফ কপি তোমার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। অর্থাৎ
হলো না ডবল লাভ? বলো, এই একটা লাভ, এই একটা বেনিফিট, তাহলে দুটো বেনিফিট। তো এই দুটো বেনিফিট তুমি কি করে নেবে মন দিয়ে দেখো। সবার প্রথমে তুমি কোথায় যাবে না, গুগল প্লে স্টোরে যাবে, আনএকাডেমি লার্নিং অ্যাপ সার্চ করবে, ইনস্টল করবে, ঠিক আছে? ইনস্টল করার পরে এগিয়ে যাবে, যখনই তুমি ইনস্টল করবে তোমাকে সাথে সাথে এই ইন্টারফেসটা দেবে, এবং মনে রাখবে যে ফার্স্ট টাইম সাইন আপ তুমি যখন করবে 200 ক্রেডিট পয়েন্টসও পাবে। এই ক্রেডিট পয়েন্টসও ফিউচারে তুমি যখন আরও বেশি কোনো কোর্স অ্যাক্সেস করতে যাবে তোমাকে হেল্প করবে এই 200 ক্রেডিট পয়েন্টস, ঠিক আছে? তুমি ভাবতেও পারছো না এখন, যাই হোক। তো এখানে তুমি মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দিয়ে যেই কন্টিনিউ করবে একটি ওটিপি আসবে, ওটিপিটা এখানে অটো ডিটেক্ট হয়ে যাবে, সাবমিট বাটনে ক্লিক করবে, ব্যাস তোমার একটা অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপর কিছু পার্সোনাল ইনফরমেশন চাইবে, নাম, কোন লোকেশন তুমি বিলং করো, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে তুমি প্রিপারেশন করতে চাও সেসব তোমার কাছে চাইবে, সেগুলো তুমি দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এইবার কমপ্লিট প্রসেস যখন হয়ে গেল তখন তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তুমি এই 3 লাইনসে ক্লিক করবে। ভালো করে দেখে নাও, এই জায়গাটা অনেকের প্রবলেম হচ্ছে, কিন্তু প্রবলেম হওয়ার মতো এর মধ্যে রকেট সায়েন্স কিছু নেইও। তুমি এই 3টে লাইনে ক্লিক করবে, 3টে লাইনে ক্লিক করার পর তোমার কাছে এরম একটা ইন্টারফেস খুলবে, ঠিক আছে? খোলার পর তুমি দেখবে এখানে WBPSC এই ক্যাটাগরিটা চুজ করা আছে কিনা। যদি এটা না করা থাকে, অন্য কিছু থাকে, তাহলে এইটা তুমি ক্লিক করলে নিচে এখানে একটা বক্স আসবে, বক্সের মধ্যে লেখা থাকবে ম্যানেজ ইওর গোল, ঠিক আছে? ম্যানেজ ইওর গোল, ওখানে তুমি ক্লিক করে WBPSC স্টেট পিএসসির আন্ডারে তুমি আগে চুজ করে নেবে। তাহলে যেই তুমি এই WBPSC ক্যাটাগরি চুজ করে নেবে এই জায়গায়, তখন তোমার কাছে এরকম ইন্টারফেস থাকবে। এখানে দেখো প্লাস আছে, ফ্রি লাইভ ক্লাসেস আছে, আদার কোর্সেস আছে। তো তুমি কি করবে, এই যে মাঝখানের এই যে ফ্রি লাইভ ক্লাসেস এর উপরে ক্লিক করবে, ফ্রি লাইভ ক্লাসেস এর উপরে ক্লিক করবে, ঠিক আছে? এর উপর যখন তুমি ক্লিক করবে তোমার কাছে এরম একটা ইন্টারফেস খুলবে। এরম ইন্টারফেস খোলার পর তোমাকে সি অল বাটনে ক্লিক করতে হবে। সি অল বাটনে যেই তুমি ক্লিক করবে দেখো তোমার কাছে এরম ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটা আসবে 1 নম্বর ইন্টারফেস। এখানে তোমার কাছে বলবে যে ফ্রি প্ল্যান অ্যাক্সেস করতে গেলে এখানে একটা এন্টার কোড দরকার হয়, অর্থাৎ এটাকে বলা হয় ইনভাইট কোড, ঠিক আছে? তো তুমি এই ইনভাইট কোডটা ওখানে পুট করে দেবে। দেখতে পাচ্ছ কোনো স্পেস নেই, কিন্তু লেটার এবং নাম্বারের মাঝখানে কোনো স্পেস নেই। এই তোমার ইনভাইট কোডটা তুমি যেই পুট করে দেবে, দিয়ে তুমি এই আনলক বাটনে ক্লিক করে আনলক করে নেবে। যেই আনলক করে নেবে তোমার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, অসাম ইউ হ্যাভ আনলকড ইওর ফ্রি প্ল্যান। তোমাকে কি করতে হবে, এই 2 নম্বর আর এই 3 নম্বর, ঠিক আছে, এটা 2 নম্বর আর এটা 3 নম্বর, এই দুটো ইন্টারফেসের স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে তুমি পাঠিয়ে দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা একবার চেক করে নেবো, সব ঠিকঠাক থাকলে তুমি সাথে সাথে 10 কপি আমাদের থেকে কি পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, তাও একদম ফ্রি অফ কস্টে, আমাদের ক্লাসরুম প্রিমিয়াম মক টেস্ট। ওকে, সো চলো, এই ছিল আমাদের কমপ্লিট প্রসেস, যেটা তোমাকে বলে দিলাম। তো এবার স্টার্ট হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবসময় মাথায় রাখবে যে এটা একটি গোটা কমপ্লিট ক্লাস। আমি কিছু কোশ্চেন সেখানে ডিসকাস করব, কিন্তু কোশ্চেনের উপরে যে ডিসকাশনটা দেবো সেটাই ম্যাটার করবে, কোশ্চেনটা নয়। কোশ্চেনটা তোমাকে রাস্তা দেখাবে যে এই নলেজটা কোথায় কোথায় তুমি শেয়ার করতে পারবে, কোন কোন কোশ্চেন অ্যাটেম্প করতে গেলে এই নলেজ বা টিপস ট্রিক্সগুলো তোমার দরকার পড়বে। কিন্তু মাথায় রাখবে ডিসকাশনটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? যদি তোমার ইকোনমিতে প্রবলেম থেকে থাকে, যদি না থেকে থাকে, দ্যাটস অল। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন, দ্য ইন্টারেস্ট রেট বিলো হুইচ শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কস উইল লেন্ড নো লোনস টু ইটস কাস্টমার্স ইজ। তার মানে কোন ইন্টারেস্ট রেট যেটার কমে, অর্থাৎ ধরো সাপোজ ধরো আমি একটা ইন্টারেস্ট রেট 10% নিয়ে নিলাম, তো কি করবে না, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কসরা এই 10%-এর নিচে, ঠিক আছে, অর্থাৎ ধরো 2%-এ চলে গেলাম, এই 2%-এ কাউকে লোন দিতে পারবে না। অর্থাৎ ধরো সাপোজ, ভালো করে আগে কোশ্চেনের ডিমান্ডটা বোঝো, যদি তুমি একদম বিগিনার হয়ে থাকো কোশ্চেনের ডিমান্ড বোঝো। দেখো যখন এই যে শিডিউল্ড, ভালো করে বোঝো, ঠিক আছে, শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কস এরা অ্যাকচুয়ালি কেন এসছে বলো, ব্যাংকিং ব্যবসা করার জন্য। অর্থাৎ কি, এরা লোন দেবে, এরা কি করবে না, লোন দেবে, এবং তার এগেনস্টে এরা ইন্টারেস্ট নেবে, অর্থাৎ সুদ নেবে। কি ধরনের ইন্টারেস্ট নেবে, কম্পাউন্ড ইন্টারেস্ট নেবে, তাই তো? তো ব্যাংক ব্যবসায়ী, তো তার জন্যে তুমি ব্যাংকে গিয়ে টাকা রাখবে, ব্যাংক তোমাকে যেমন সুদ দিচ্ছে তেমনই ব্যাংক যে ব্যবসাটার জন্য খুলেছে সেটা হচ্ছে ব্যাংক লোন দেবে এবং তার এগেনস্টে কম্পাউন্ড ইন্টারেস্ট নেবে। এটা হচ্ছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কস, এই ব্যবসা খোলার জন্যই কমার্শিয়াল ব্যাঙ্কসগুলো খোলা হয়েছে, তাই তো? এবারে দেখো একটা নিয়ম থাকে, যে ধরো ব্যাংক আমাকে ধরো লোন দিল, ঠিক আছে, ব্যাংক ধরো আমাকে পার্সোনাল লোন দিল, ধরো 1 crore লোন দিল, 1 crore ধরো আমি লোন নিয়েছি, পার্সোনাল লোন। তাহলে ব্যাংক আমাকে বলবে যে ঠিক আছে, আপনি তো আমার চেনা জানা, ঠিক আছে, আপনি তো আমাদের চেনা জানা, আপনি একটা কাজ করুন, আপনি 1 crore-এর ওপরে 1 crore-এর ওপরে আপনি 4% আমাকে ইয়ারলি ইন্টারেস্ট দেবেন আপনার লোনের ওপরে,
ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ব্যাংক যদি চায় এর থেকে কমেও আমাকে ইন্টারেস্ট রেটে আমাকে লোন দিতে পারে যদি আমি ডুপ্লিসিটি করতে যাই, অর্থাৎ ডিসঅনেস্ট মিন ফলো করা। ঠিক আছে, তো সেই রকম কেসে আরবিআই, সেরকম কেস যেন না হয় তার জন্য আরবিআই একটি নির্দিষ্ট একটি স্টেবল ইন্টারেস্ট রেট বেঁধে দিয়েছে যে ব্যাংক সেই ইন্টারেস্ট রেটের কমে লোন দিতে পারবে না। অর্থাৎ লোন দিলে সেই ইন্টারেস্ট রেটে মানে কম করে মিনিমাম সেই ইন্টারেস্ট রেটেই সে কম্পাউন্ড ইন্টারেস্ট চাপিয়ে ইন্টারেস্ট নিতে পারবে, তার কমে যেতে পারবে না। তো সেই ইন্টারেস্ট রেটটাকে কি বলে? ব্যাংক রেট, রেপো রেট, পিএলআর, বেস রেট। আচ্ছা, পিএলআর এর ফুল ফর্মটা জেনে নিই, প্রাইম লেন্ডিং রেট। প্রাইম লেন্ডিং রেট, ঠিক আছে, প্রাইম লেন্ডিং রেট। তো কোন ইন্টারেস্ট রেট যেটার কমে কোনো কমার্শিয়াল ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংক লোন দিতে পারে না? মনে রাখবে এখানে অপশন হচ্ছে ডি, অর্থাৎ কি বেস রেট। অর্থাৎ কি না বেস রেট। ঠিক আছে, তো বেস রেটের নিচে কোনো কমার্শিয়াল ব্যাংক কাউকে, ঠিক আছে, তার কোনো কাস্টমারকে লোন দিতে পারে না। তো কেন দিতে পারে না এবার মন দিয়ে শুনে নাও। দেখো এখানে ব্যাংক রেটটা আমি একটুখানি জাস্ট তোমাকে ডিসকাস করে দিচ্ছি। দেখো ব্যাংক রেটের সঙ্গে শিডিউল কমার্শিয়াল ব্যাংকসের কোনো মানে কি বলবো রিলেশন তো আছে। তো কি ধরনের রিলেশন আছে দেখো, ধরো আরবিআই, আরবিআই এর থেকে কোনো যদি শিডিউল কমার্শিয়াল ব্যাংক, আরবিআই এর থেকে যদি শিডিউল কমার্শিয়াল ব্যাংক লোন নেয় তো সেটা হচ্ছে ব্যাংক রেট। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাংক রেট। কী ধরনের? যদি লং টার্ম লোন নেয়, অর্থাৎ আরবিআই লোন দিচ্ছে, কাকে লোন দিচ্ছে? শিডিউল কমার্শিয়াল ব্যাংকে লোন দিচ্ছে, সেটা ব্যাংক রেট। ঠিক আছে, শুধু ব্যাংক রেটে শিডিউল কমার্শিয়াল ব্যাংকই যে লোন নেয় তা নয় ফ্রেন্ডস, আরও অনেক ব্যাংক, আর মানে অনেক তোমার ক্লায়েন্টস বলতে পারো, আরবিআইয়ের আরও অনেক ক্লায়েন্টস থাকে তারা লোন নেয়। যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন ধরো স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, যেমন ধরো শিডিউল কমার্শিয়াল ব্যাংক, যেমন ধরো নন ব্যাংকিং ফিনান্সিয়াল যে কর্পোরেশনসগুলো আছে সেগুলো। তাহলে এতগুলো ইনস্টিটিউশনস যখন লোন নেয়, দেয় না, লোন নেয়, কার থেকে লোন নেয়? আরবিআই থেকে লোন নেয়। তো আরবিআই তখন যে ইন্টারেস্ট রেটের উপরে লোনটা দেয় সেটাকে বলা হয় ব্যাংক রেট। যার জন্য শিডিউল কমার্শিয়াল ব্যাংক সে লোন দেবে, তার জন্য ব্যাংক রেট ফলো করবে, এটা তো এলিমিনেটেড ফার্স্ট টাইমই। ওকে, রেপো রেটও ঠিক সেম ব্যাপার। কি না আরবিআই, মনে রাখবে আরবিআই লোন দিচ্ছে, আরবিআই লোন দিচ্ছে কাদের? শিডিউল কমার্শিয়াল ব্যাংকে, শিডিউল কমার্শিয়াল ব্যাংকে আরবিআই লোন দিচ্ছে। কিসের জন্য লোন দিচ্ছে? না শর্ট টাইমের জন্য। কিসের জন্য লোন দিচ্ছে? না শর্ট টাইমের জন্য। সেটা হচ্ছে রেপো রেট। ঠিক আছে, সেটা হচ্ছে রেপো রেট। অর্থাৎ এখানে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকই লোন দিচ্ছে না, তারা লোন নিচ্ছে। ব্যাংক রেটেও লোন নিচ্ছে, রেপো রেটেও লোন নিচ্ছে, কিন্তু দিচ্ছে না। এবার দেখো এ দুটো তো হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো নেক্সট দেখো, পিএলআর, প্রাইম লেন্ডিং রেট, এইটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকসরা লোন দেয়। ঠিক আছে, তার মানে এটা কি না লোন, লোন ইন্টারেস্ট রেট, ভালো করে বোঝো, হ্যাঁ, লোন ইন্টারেস্ট রেট টেকেন বাই শিডিউল কমার্শিয়াল ব্যাংকস, শিডিউল কমার্শিয়াল ব্যাংকস, অর্থাৎ কি প্রাইম লেন্ডিং রেট। তো প্রাইম লেন্ডিং রেটে কাদের লোন দেয়? না খুব যারা ফেভারেবল তোমার কাস্টমার্স। যেমন ধরো সাপোজ ধরো অ্যাক্সিস ব্যাংক, সাপোজ ধরো অ্যাক্সিস ব্যাংক, সাপোজ ধরো এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরা কি জানো, এদের যে ম্যাক্সিমাম তোমার এদের যে অ্যাসেট আছে সেই অ্যাসেটটা ইনভেস্ট হয় তোমার কোথায়? না ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ম্যাক্সিমাম। তা যদি এখন কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ঠিক আছে, যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসে যদি এই ব্যাংকের কাছ থেকে লোন চায় যে আমাকে এই টাকাটা আমার লোন লাগবে আমার ব্যবসা বৃদ্ধির জন্য, আমাকে এই টাকাটা লোন দিন, তো অ্যাক্সিস ব্যাংক এবং এসবিআই তাদেরকে কি না প্রাইম কাস্টমার ভাববে, অর্থাৎ মোস্ট ফেভারেবল কাস্টমার। তখন তাদেরকে একটু ছুটছাট, একটু বেশি ফেসিলিটি দিয়ে, একটু কম রেট নিয়ে তাদেরকে লোন দেবে। ঠিক আছে, তো সেই লোন দেওয়ার যে ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে প্রাইম লেন্ডিং রেট। ওকে, বোঝা গেল। তাহলে সবসময় মাথায় রাখবে যে শিডিউল কমার্শিয়াল ব্যাংক সাধারণত যে রেটে লোন দেয় সেটা হচ্ছে কি না প্রাইম লেন্ডিং রেট। কাদেরকে লোন দেয়? না মোস্ট ফেভারেবল কাস্টমার্সদের লোন দেয়। ঠিক আছে, এবার চলো দেখি আমরা এবার কি দেখব, বেস রেট। বেস রেট মানে হচ্ছে কি না একদম মিনিমাম, মনে রাখবে বেস রেট মানে হচ্ছে মিনিমাম ইন্টারেস্ট রেট, মিনিমাম ইন্টারেস্ট রেট বিলো হুইচ, বিলো
হুইচ শিডিউলড কমার্শিয়াল ব্যাংক ক্যান নট লেন্ড। ঠিক আছে, অর্থাৎ তাদের যত ফেভারেবল কাস্টমার্সই হোক না কেন তার কমে সে লোন দিতে পারবে না। ঠিক আছে, তো এটাকে বলা হয় বেস রেট, যেটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকসরা তোমার চাপায় যেসব লোন তোমার নিচ্ছে যারা তাদেরকে উপরে। আর ব্যাংক রেট রেপো রেট এটা তো আরবিআই লোন দেয়, শিডিউল কমার্শিয়াল ব্যাংকসরা নয়। ওকে ফ্রেন্ডস, তো চলো কোশ্চেন নাম্বার 2-তে যাওয়া যাক। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ, ভেরি কমন কোশ্চেন্স, আর এই কোশ্চেনটা অনেকবার এসছে। ঠিক আছে, মনে রাখবে জিডিপি, মনে রাখবে জিএনপি, মনে রাখবে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম। এই চ্যাপ্টার থেকে তুমি ডাব্লিউবিসিএস প্রিলিমসে দুটো কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো। অর্থাৎ তোমরা তো সকলেই জানো যে ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, তোমরা তো সকলেই জানো কি না, ইন্ডিয়ান পলিটি প্লাস ইকোনমি, ইন্ডিয়ান পলিটি আর ইকোনমি এই দুটো মিলিয়ে 25 কোশ্চেন থাকে, এই দুটো মিলিয়ে 25 কোশ্চেন থাকে। তার মানে ধরো ইকোনমিতে যদি আমি ধরে নিলাম ধরো 13 এমসিকিউজ আসছে, ইকোনমিতে ধরো 13 এমসিকিউজ আসছে, তো তার মধ্যে দুটো কোশ্চেন অর্থাৎ 2 আউট অফ 13, 2 আউট অফ 13 যদি এইটা তুমি হিসাব করতে যাও তাহলে তুমি দেখো যে কতটা জায়গা কভার করে নিচ্ছে এই ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা, তাহলে এই চ্যাপ্টারের উপরে আমি টোটাল 15 ভিডিওস বানিয়েছি, 15 ভিডিওস। তুমি কি দেখেছো সেই 15 ভিডিওস? যদি না দেখে থাকো এখনো টাইম আছে, এখনো তোমার হাতে প্রায় 50+ ডেজ টাইম আছে প্রিলিমসের জন্য। যাও প্লেলিস্টে যাও, দেখে নাও, তুমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। কমপ্লিট ভিডিওগুলো দেখো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এই কোশ্চেনটা সলভ করি। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ, তো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানে কি? ঠিক আছে, সেটা তো আমি এখানে বোঝাবোই। তার সঙ্গে দেখা গে অপশন জিডিপি প্লাস ডেপ্রিসিয়েশন, জিএনপি প্লাস ডেপ্রিসিয়েশন, জিডিপি মাইনাস সাবসিডিজ, জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ। ভালো করে বোঝো, দেখো জিডিপি, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট তার মানে হচ্ছে ফ্যাক্টরি কস্ট। তার মানে কি না ফ্যাক্টরি কস্ট, এই কথাটা মাথায় রাখো। ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ যখন কোনো একটা গুডস ফাইনাল গুডস, মনে রাখবে জিডিপির মধ্যে অনলি ফাইনাল গুডসই কিন্তু কাউন্ট করা হয়। তো এই যে ফাইনাল গুডস ধরো একটা ফ্যাক্টরির মধ্যে আছে, এটা ধরো ফ্যাক্টরি, ভালো করে বুঝে নাও, একটা এটা ধরো ফ্যাক্টরি। ঠিক আছে, ফ্যাক্টরির মধ্যে ফাইনাল গুডস আছে, তাহলে এই গুডসটা আমি যখন মার্কেটে নিয়ে চলে যাব, এই গুডসগুলো আমি যখন মার্কেটে নিয়ে চলে যাব তখন, ঠিক আছে, তখন এর সঙ্গে কি যুক্ত হবে জানো? তার মানে যুক্ত হবে তোমার এর যে উৎপাদন কস্ট, অর্থাৎ দেখো কি যুক্ত হবে, একটা কথা ভালো করে দেখো, আমরা জিএসটি দিই, তাই না? জিএসটি কি না ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি কি না ইনডাইরেক্ট ট্যাক্স, তাই তো? জিএসটি হচ্ছে কি না ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমি যদি ধরো আমি ধরো একটা পেন কিনতে গেছি, আমি ধরো একটি পেন কিনতে গেছি, তাহলে পেনটা দোকানে এসছে, তো পেনের উৎপাদন মূল্য, ঠিক আছে, যেটাকে বলা হয় জিডিপি। ঠিক আছে, জিডিপি প্লাস, ভালো করে দেখো, জিডিপি প্লাস, জিডিপির সঙ্গে কি প্লাস হচ্ছে না ইনডাইরেক্ট ট্যাক্সেস, ইনডাইরেক্ট ট্যাক্সেস, তবে ওটার কি না মার্কেট ভ্যালু হলো। ঠিক আছে, তবে ওটার কি না মার্কেট ভ্যালু হলো। অর্থাৎ মনে রাখবে সবসময় একটা কথা, যে জিডিপি চ্যাপ্টারটা তুমি যখন পড়বে, আমি এর আগের ভিডিওগুলোতেও বুঝিয়েছি যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইসের মধ্যে কি থাকে? ইনডাইরেক্ট ট্যাক্সেস থাকে। তাহলে প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস কোথায়? প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস কোথায়? মার্কেট প্রাইসে। আর ফ্যাক্টরি কস্টের মধ্যে এই ইনডাইরেক্ট ট্যাক্সেসটা থাকে না, অর্থাৎ মার্কেট তোমার কস্ট থেকে তুমি যখন ইনডাইরেক্ট ট্যাক্সকে মাইনাস করে দেবে তখনই তুমি ফ্যাক্টরি কস্টটা পাবে। ঠিক আছে, যার জন্য এখানে কারেক্ট অপশন হচ্ছে টি, কি না জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ। ওকে, তো বোঝা গেল। যদি এটা নিয়ে তোমার আরও ডিটেলসের দরকার থাকে, দেখো এখানে ডিসকাশন করার মতো তো আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু টাইম ইজ শর্ট। ঠিক আছে, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, এই কটা কোশ্চেন ডিসকাস করতেই দেখবে 1 ঘন্টা লেগে যাবে। তো মনে রাখবে জিডিপি, ঠিক আছে, জিডিপির সঙ্গে যখন আমি ইনডাইরেক্ট ট্যাক্স যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে না জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। আর জিডিপি থেকে যখন আমি ইনডাইরেক্ট ট্যাক্সকে মাইনাস করব তখন কি হয়ে যাবে না ফ্যাক্টর কস্ট। ব্যাস এই দুটো তুমি শুধু মাথায় রাখো, এতেই চলবে। তো চলো আমরা এগিয়ে যাই কোশ্চেন নাম্বার 3 দিকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড রিজার্ভ মানি? তো রিজার্ভ মানি, দেখো অনেক ধরনের মানি হয়, ভালো করে বুঝবে। ঠিক আছে, রিজার্ভ মানি, তারপরে তোমার ন্যারো মানি,
তারপর কি না ব্রড মানি। ঠিক আছে, সাধারণত এই 3 ধরনের মানি থেকে আমাদের কোশ্চেন আসে। এর থেকেও অনেক কোশ্চেন আসে, তুমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার তুমি যদি একটুখানি দেখো তাহলে তুমি দেখতে পারবে। তো দেখো রিজার্ভ মানি কোনটাকে বলে, ঠিক আছে, আমি এখানে তোমাকে রিজার্ভ মানি, ন্যারো মানি অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যে ব্রড মানি সেটাও আমি তোমাকে এখানে বোঝাবো। দেখো ভালো করে বোঝো, আগে অপশনটা দেখে নাও, M1, M0, M3 অ্যান্ড M4 অ্যান্ড M2। তো এদের মধ্যে কোনটাকে রিজার্ভ মানি বলা হয়? ঠিক আছে, মনে রাখবে অপশন নাম্বার বি, অর্থাৎ M0কে রিজার্ভ মানি বলা হয়। তো দেখো এখানে একটুখানি আমি বুঝিয়ে দিই যে কেন রিজার্ভ মানি বলা হয়, কেন ন্যারো মানি বলা হয় এবং কেন তোমার ব্রড মানি বলা হয়। দেখো M0 এটাকে বলা হয় রিজার্ভ মানি, M1 এটাকে বলা হয় ন্যারো মানি। ভালো করে বুঝে নাও ডিয়ার ফ্রেন্ডস, ন্যারো মানি। আচ্ছা M3 এটাকে বলা হয় ব্রড মানি। ঠিক আছে, এটাকে বলা হয় ব্রড মানি। তো কেন বলা হয় এবার ভালো করে দেখো। দেখো আমাদের যে ব্যাংক আছে, ঠিক আছে, ব্যাংকিং সিস্টেমটা আমাদের 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি না সেন্ট্রাল ব্যাংক, একটা হচ্ছে কি না সেন্ট্রাল ব্যাংক, সে হচ্ছে কি না আরবিআই। ঠিক আছে, তুমি তোমার মতো করে বোঝো। একটা হচ্ছে কি না শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক, শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস। ঠিক আছে, যার মধ্যে ধরো বিভিন্ন ব্যাংকে যে এসবিআই, তারপরে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপরে ধরো ইউনাইটেড ব্যাংক, তারপরে এক্সিস ব্যাংক, এইচডিএফসি, এই সমস্ত ব্যাংক এর মধ্যে আসে। আর একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। তো আমরা কোঅপারেটিভে যাবো না, আমরা শুধু এই দুটোকে দিয়ে হিসাব করে দেখবো। দেখো আরবিআই সেন্ট্রাল ব্যাংক, এই সেন্ট্রাল ব্যাংকের একটা কাজ হচ্ছে যে এ লোন দেয়ও না লোন নেয়ও না। অর্থাৎ কি তুমি কি সেন্ট্রাল ব্যাংকে গিয়ে তুমি কোনো তোমার অ্যাকাউন্ট খুলতে পারবে, নাকি তুমি সেন্ট্রাল ব্যাংক আরবিআই থেকে গিয়ে লোন নিতে পারবে? এটা অনলি গভর্নমেন্ট বা বড় বড় ইনস্টিটিউশনসের জন্য এটা খোলা আছে। ঠিক আছে, আর এই শিডিউল কমার্শিয়াল ব্যাংক, এই শিডিউল কমার্শিয়াল ব্যাংক হচ্ছে আমাদের সাধারণ লোকজনের জন্য, সিটিজেন বা আমাদের দেশের যত মানুষজন আছে তাদের জন্য। তো এই শিডিউল কমার্শিয়াল ব্যাংকস তাদের টার্মিনোলজিতে অর্থাৎ ব্যাংকিং টার্মসে, ঠিক আছে, এই ব্রড মানি, তারপরে তোমার ন্যারো মানি, রিজার্ভ মানি এই কথাটা বলে। তো কেন বলে এবার মন দিয়ে শোনো। ওকে, আমি এটা স্লাইডটা পরিষ্কার করে নিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমার ভালো হবে। দেখো আমি সবার প্রথমে দেখি ন্যারো মানি, আমি সবার প্রথমে দেখি ন্যারো মানি, যাকে আমরা বলবো M1। দেখো ন্যারো মানি মানে হচ্ছে এই শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস, ঠিক আছে, শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস এরা এই নিয়ে, এই মানিটাকে নিয়ে অর্থাৎ M1কে নিয়ে কোনো দিন ব্যবসা করতে পারে না, অর্থাৎ লোন দিতে পারে না, কোনো দিন লোন দিতে পারবে না। ওই জন্য শিডিউল কমার্শিয়াল ব্যাংকস এই M1কে কি বলা হয় না ন্যারো মানি বলা হয়। এবার তুমি বলবে যে লোনটা কেন দিতে পারবে না? কারণ এগুলো ব্যাংকের কাছে কিছু দিনের জন্য গচ্ছিত থাকে না। তার মানে ধরো তোমার পকেটের যে পয়সা, তোমার পকেটের পয়সা মানে কি বলো, কারেন্সি, কারেন্সি উইথ দ্য পাবলিক, তাই না? পাবলিকের সঙ্গে যে কারেন্সি ঘুরে বেড়াচ্ছে, প্লাস কি থাকবে এর সঙ্গে বলো, ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে কি না সেভিংস অ্যাকাউন্ট। ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে কি না সেভিংস অ্যাকাউন্ট। তার মানে ব্যাংকে তুমি যে সেভিংস অ্যাকাউন্ট থেকে যখন তখন এটিএম মেরে টাকা তুলে নিয়ে চলে আসছো, তাহলে সেই টাকাটাও তোরা লোনে দিতে পারছে না, তুমি যে কোনো মুহূর্তে চেয়ে নিতে পারো। যার জন্য তারা সেই টাকাটা তোমার সেভিংস অ্যাকাউন্টেই ফেলে রাখছে। তাহলে তোমার পকেটে আমার পকেটে যে টাকা ঘুরে বেড়াচ্ছে, সেভিংস অ্যাকাউন্টে যে টাকা পড়ে আছে, এবং আরবিআই, মনে রাখবে আদার ডিপোজিট টু আরবিআই, এই তিনটে মিলিয়ে, ঠিক আছে, এই তিনটে মিলিয়ে এই তিনটে টাকার ওপরে শিডিউল কমার্শিয়াল ব্যাংকসের কোনো অধিকার থাকে না যে তারা এই টাকাগুলো নিয়ে লোন দেবে। ঠিক আছে, যার জন্য M1কে ন্যারো মানি বলা হয়। যে টাকা নিয়ে ব্যাংকস ব্যবসা করতে পারে না, লোন বিজনেস তাদের চলে না, তাকে বলা হয় কি না M1। ঠিক আছে, অর্থাৎ মানি বা ন্যারো মানি M1। ওকে, তো ন্যারো মানির কনসেপ্ট আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার দেখো M3, তাহলে M3কে কি বলা হবে, ব্রড মানি। M3কে কি বলা হবে, ব্রড মানি। কেন না ব্যাংক এই টাকাটাকে নিয়ে ব্যবসা করতে পারে। তো ব্যাংক কোন টাকাটাকে নিয়ে ব্যবসা করতে পারে, যেটা কি তোমার পকেটে আমার পকেটে আছে না, তা মোটেই না। তা সেইগুলোকে নিয়ে কি ব্যবসা করতে পারবে না? তার মানে M1কে নিয়ে ব্যবসা করতে পারবে, কিন্তু অন্যভাবে। কিভাবে? দেখো টাইম ডিপোজিট, টাইম ডিপোজিট। তো এই টাইম ডিপোজিটটা কি, ধরো তুমি 10 lakhs, তুমি ধরো চাকরি পেলে 10 lakhs তুমি গিয়ে ফিক্সড ডিপোজিট করলে 5 ইয়ার্সের জন্য কোনো ব্যাংকে। তাহলে ব্যাংকের হাতে 5 বছরের জন্য এই 10 লাখ টাকা তার অ্যাসেটের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে ব্যাংক এই 10 লাখ টাকা লোন দিতে পারবে। লোন নিয়ে মানে লোন, ব্যাংক, তুমি এই টাকাটা ব্যাংকে রাখলে, ব্যাংক এই টাকাটা আবার অন্য কাউকে লোন দিয়ে সেখান থেকে বেশি টাকা ইনকাম করলো, তোমাকে কম টাকা ইন্টারেস্ট দিল। বোঝা গেল? তাহলে ব্যাংকিং ব্যবসা এইভাবে চলছে। ওকে,
তো এইভাবে ব্যাংকিং ব্যবসা চলছে। তাহলে যে মানিটাকে নিয়ে রিজার্ভ ব্যাংক নয়, শিডিউলড কমার্শিয়াল ব্যাংক ব্যবসা করতে পারে, লোন দিতে পারে, এক কথায় তুমি সবসময় লোন ওয়ার্ডটাকে মাথায় রাখবে, সেটাকে বলা হয় M3, ঠিক আছে, M3 অর্থাৎ কি ব্রড মানি। এবার দেখো M0 হচ্ছে কি না রিজার্ভ মানি, যেটা এই কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে। M0 হচ্ছে কি না রিজার্ভ মানি মানে কি অনলি RBI এর কাছেই আছে। রিজার্ভ মানি মানে হচ্ছে অনলি RBI এর কাছে আছে যে টাকাটা জমা। অর্থাৎ কি না তুমি সকলেই জানো যারা ইকোনমি একটু পড়েছো, যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকস যখন এই ব্যাংকিং ব্যবসা স্টার্ট করে তখন তাদের অ্যাসেটের কিছু পার্ট RBI এর ঘরে সিকিউরিটি মানি হিসাবে জমা রাখতে হয়, ঠিক আছে। তার মানে সেই টাকাটা, অর্থাৎ যখন এই তোমার শিডিউল কমার্শিয়াল ব্যাংকস যখন দেউলিয়া ঘোষণা যেন না হয়ে যায় ব্যাংকিং ব্যবসায় চোট খেতে খেতে, যার জন্য RBI তাদের ঘরে এদের অ্যাসেটের কিছু পার্সেন্ট রেখে দেয়, যেমন ক্যাশ রিজার্ভ রেশিও, ঠিক আছে। তো এর পরের স্লাইডগুলোতে মানে এর পরের ভিডিওগুলোতে আমি অবশ্যই ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়াটা নিশ্চয়ই ডিটেলসে বোঝাবো, এখন এগুলো ভালো করে বোঝো। তা কি হয় না এই RBI এর ঘরে জমা থাকে, অর্থাৎ কি এই টাকাটা রিজার্ভ হিসাবে থাকে, এটাকেও কিন্তু শিডিউল কমার্শিয়াল ব্যাংকস কখনো তুলে নিয়ে তার ব্যবসায় খাটাতে পারে না, একে বলা হয় M0, অর্থাৎ কি না রিজার্ভ মানি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো এইভাবে আমাদের কমপ্লিটলি স্টক অফ মানি সিস্টেমটা দেশের চলছে। আই হোপ তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে, আমি এর উপরে আবার ডেডিকেটেড ভিডিও দেবো। কিন্তু আমি ফার্স্ট অফ অল তোমাদের কাছে এই রেকমেন্ড করবো, অ্যাডভাইস করবো যে প্রিভিয়াস 16 to 17 ভিডিওস মানে দেখো। কমপ্লিট প্লেলিস্টের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওই ভিডিওগুলো মিস করো না যদি তোমার এই ধরনের কনসেপ্টে কোনো প্রবলেম থেকে থাকে, কারণ আমি ওখানে আরও ডিটেলসে বুঝিয়েছি। 45 মিনিট থেকে 1 ঘন্টার ভিডিও যদি তুমি দেখে নাও না, তোমার একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ভুলতে চেষ্টা করলেও ভুলতে পারবে না। তো চলো 4 নম্বর কোশ্চেন, দ্য ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ। দেখো এটা ট্যাক্সেশন থেকে, ট্যাক্স সিস্টেম অফ ইন্ডিয়া। আচ্ছা, ট্যাক্স সিস্টেম অফ ইন্ডিয়ার পেজ নাম্বারটা কত তোমার কি জানা আছে? ট্যাক্স সিস্টেম অফ ইন্ডিয়ার পেজ নাম্বার কত? যদি তোমার না জানা থাকে তুমি একটুখানি গিয়ে দেখে নেবে। কোথায় দেখে নেবে না, রমেশ সিংয়ের বইতে দেখে নেবে। আমার যতদূর মনে পড়ছে এটা হয়তো তোমার 12 চ্যাপ্টার নাম্বার 12-এ রয়েছে, ঠিক আছে, 12.5 টাইপ এসব জায়গায় রয়েছে। তো আমার ঠিক খেয়াল পড়ছে না যে চ্যাপ্টার নাম্বার কত বা পেজ নাম্বার কত। তো এখানে আমরা আগে বুঝে নিই যে এই ট্যাক্স সিস্টেম অফ ইন্ডিয়াটা কি। দেখো ইনকাম ট্যাক্স, ঠিক আছে, এই ইনকাম ট্যাক্স মানে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। প্রথম কথা হচ্ছে ইনকাম ট্যাক্স মানে কি ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স মানে হচ্ছে তুমি ক্যাশে যে টাকাটা ইনকাম করছো, ঠিক আছে, সেই টাকার ওপরে গভর্নমেন্ট বলবে, মানে একটা তার লেভেল আছে নিশ্চয়ই। যেমন দেখো সাপোজ, ভালো করে বোঝো এই জায়গাটা, আমি ভালো করে বোঝাচ্ছি, হ্যাঁ। যেমন দেখো আমি যদি ইয়ারলি ধরো 50,000, আমি ধরো ইয়ারলি 50,000 আমার ইনকাম, ধরো ইয়ারলি আমার 50,000 ইনকাম, ঠিক আছে, এক বছরে 50,000 টাকা ইনকাম, তাহলে আমার ইনকাম ট্যাক্সের কোনো ভয় নেই, ঠিক আছে। কিন্তু যদি 5 crore হয়ে যায়, 5.5 crore হয়ে যায়, তখনই কিন্তু আমাকে ইনকাম ট্যাক্সের আওতায় আসতে হবে, ঠিক আছে। তো এই ইনকাম ট্যাক্স হচ্ছে কিনা একটা ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। আর যখন আমরা কোনো মাল কিনি, ঠিক আছে, যেমন ধরো আমি যদি এখন গিয়ে বিস্কুটের প্যাকেট কিনি, তখন এই বিস্কুটের প্যাকেটের দামের সঙ্গেই এটা ধরো বিস্কুটের প্যাকেট, ঠিক আছে, বিস্কুটের প্যাকেটের দামের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্স ধরা থাকে। অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স আমরা সবসময়তেই দিয়ে যাচ্ছি, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স আমরা সবসময়তে দিচ্ছি না। আমরা যে ইনকাম করছি, আমরা যে ওয়েলথ ক্রিয়েশন করছি, এটার উপরে তোমার ডাইরেক্ট ট্যাক্স হয়, যেটাকে ইনকাম ট্যাক্স বলা হয়। বোঝা গেল? আচ্ছা, তো এই কোশ্চেনটা বলছে দ্য ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ, এটা কি ডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, নাকি ইনডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, নাকি ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, নাকি ডাইরেক্ট অ্যান্ড রিগ্রেসিভ? ডিয়ার ফ্রেন্ডস, আমি এখনই বুঝিয়েছি ইনকাম ট্যাক্স কি না ডাইরেক্ট ট্যাক্স, যার জন্য এটা তো এমনি এলিমিনেটেড হয়ে গেল, বি অপশন এলিমিনেটেড হয়ে গেল। তাহলে বাকি আছে ডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, ডাইরেক্ট অ্যান্ড রিগ্রেসিভ। ভালো করে বোঝো। তাহলে আমাদের এবারে 3টে ওয়ার্ড পেলাম। কি কি 3টে ওয়ার্ড পেলাম? একটা পেলাম কি না প্রোগ্রেসিভ, ঠিক আছে, একটা পেলাম রিগ্রেসিভ, আর একটা পেলাম কি না প্রপোর্শনাল। এই 3টে আমরা ওয়ার্ড পেলাম। ভালো করে বোঝো। প্রোগ্রেসিভ, এই প্রোগ্রেসিভ ওয়ার্ডের মানে হচ্ছে যে যত বেশি ইনকাম করবে, ঠিক আছে, তার ইনকাম ট্যাক্সের পরিমাণ তত বেশি বাড়বে। অর্থাৎ গরিবরা, এখানে যারা পুওর, আমি যদি পুওর ধরি আর এখানে ধরো আমি রিচ ধরলাম, পুওর আর রিচ, তাহলে পুওরদের উপরে এই প্রোগ্রেসিভ ট্যাক্স প্রায় 0-র সমান। আর যে যত বেশি রিচ হতে থাকবে তার তত বেশি ট্যাক্সও বাড়তে থাকবে।
বোঝা গেল? তাহলে প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে এটা। তাহলে আমি যদি আজকে 10 কোটি টাকা ইনকাম করি তাহলে অবশ্যই আমাকে বেশি তোমার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। আমি যদি 20 কোটি টাকা ইনকাম করতে পারি তাহলে আমার এই তোমার ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স আরও বেশি দিতে হবে, তাই না? তো এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। ওকে, এবার দেখো রিগ্রেসিভ। ঠিক আছে, রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে ঠিক প্রোগ্রেসিভের উল্টো। অর্থাৎ এই রিগ্রেসিভ ট্যাক্স আবার পুয়ারদের ওপর চেপে যায়, রিচরা ছাড় পায়। অর্থাৎ যে যত কম টাকা ইনকাম করবে তার ওপরে ইনকাম ট্যাক্সের বোঝা তত চাপানো হবে, এটাকে বলে রিগ্রেসিভ ট্যাক্স। আর প্রপোর্শনাল ট্যাক্স কি? প্রপোর্শনাল ট্যাক্স মানে হচ্ছে একটা টাইমে গিয়ে, অর্থাৎ সে রিগ্রেসিভই হোক আর প্রোগ্রেসিভই হোক, একটা সময় গিয়ে দুজনাই একটা জায়গায় আটকে যাবে, একটা জায়গায় আটকে যাবে। অর্থাৎ কি, আমি যদি ধরো 100 কোটি টাকা ইনকাম করি তাহলে আমার ইনকাম ট্যাক্স এত বেশি হয়ে যাবে, আমি তো এত টাকা ইনকাম করারই ভয় পাবো, তাই না? বা আমি সবসময় ট্যাক্স ইভেসিভ কী করে করা যায়, কী করে ট্যাক্স ইভেশন করা যায়, ট্যাক্স ফাঁকি দেবো, এটা চিন্তা করব। যার জন্য গভর্নমেন্ট কি করে না, কোনো ট্যাক্সকেই ঠিক আছে আলটিমেট প্রোগ্রেসিভ বা আলটিমেট রিগ্রেসিভ রাখতে চায় না। একটা সময় গিয়ে এই দুটো ট্যাক্সই প্রপোর্শনাল হয়ে যায়। ঠিক আছে, প্রপোর্শনাল হয়ে যায়, মনে রাখবে। যার জন্যে ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্সের কথা এর সঙ্গে হচ্ছেই না। ডাইরেক্ট ট্যাক্স মানে তোমার ইনকাম ট্যাক্স, এখানে ইনকাম ট্যাক্সের যেহেতু কোশ্চেনটা, ইনকাম ট্যাক্স কি হয় না, বাড়তে একটা সময় গিয়ে প্রপোর্শনাল হয়ে যায়, গিয়ে একটা সময় প্রপোর্শনাল হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে তুমি যদি ডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল করে আসো, এটা মনে রাখবে কাটা হয়ে যাবে। ডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল যদি তুমি করে আসো, এটা কাটা হয়ে যাবে। তুমি সবসময় ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ অর্থাৎ সি অপশনটাকে কারেক্ট বলে এগাবে। কেন না আমাদের দেশে এখনো পর্যন্ত ঠিক আছে ডাইরেক্ট ট্যাক্সও দিচ্ছে, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সও দিচ্ছে, আবার প্রপোর্শনালও হয়ে যাচ্ছে, এরকম মাত্রা খুব কম আছে। অর্থাৎ আমাদের দেশে যেহেতু ইন্ডিয়ান ইকোনমির মানে সিলেবাস, ইন্ডিয়ার কেসে মনে রাখবে যে আমাদের ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রেসিভ, ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। অর্থাৎ তুমি যত টাকা ইনকাম করবে তোমাকে ইনকাম ট্যাক্সও সেই পরিমাণে দিতে লাগবে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো চলো আমরা কোশ্চেন নাম্বার 5-এর দিকে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কল্ড গিফেন গুডস? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনের আগেও আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, গিফেন গুডস, দেখো গিফেন গুডস কি কি, এটা তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে। যদি তুমি না জানো যে গিফেন গুডস কি কি, তাহলে তুমি এটা সলভ করতে পারবে না। তো চলো আগে অপশনস দেখে নিই। রাইস, গোল্ড, পেট্রোল, ড্রেস মেটেরিয়াল। তো তুমি জানবে কি করে যে গিফেন গুডস কি? দেখো গিফেন গুডস সেগুলোই হয় যেগুলোর প্রাইসও বাড়ে, আবার তার সঙ্গে ডিমান্ডও বাড়ে। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে এই গিফেন গুডসের যে সিস্টেমটা আর কি, সেটা অপোজিট টু ডিমান্ড থিওরি অফ ডিমান্ড বলা হয়। অপোজিট টু থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বা প্রাইস, ডিমান্ড অ্যান্ড প্রাইস আমি এখানে লিখে দিলাম। তাহলে এই গিফেন গুডস এই ডিমান্ড অ্যান্ড প্রাইসের থিওরিটা মেনে চলে না। কি করে? এবার ভালো করে দেখো, ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো কয়েকটা পয়েন্টস এখানে মাথায় রাখো। যেমন দেখো এই যে গিফেন গুডস মানে হচ্ছে ডাইরেক্ট হাউসহোল্ডের সঙ্গে কি না বিলংড, অর্থাৎ বাড়ি চালাতে গিয়ে, সংসার চালাতে গিয়ে, ঘর চালাতে গিয়ে যেগুলোর প্রয়োজন হয়, যেগুলোর নিত্য প্রয়োজনীয় জিনিস। ঠিক আছে, আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। মানে জাস্ট এইটুকু কনসেপ্টেই কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাওয়ার কথা। যেমন দেখো আমাদের কোনটা প্রয়োজনীয়, প্রত্যেক দিন আমাদের কোনটা দরকার, প্রত্যেক দিন কি সোনা দরকার না, প্রত্যেক দিন পেট্রোল দরকার না, প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস মেটেরিয়াল দরকার না, তার মানে কিন্তু আমার প্রত্যেক দিন রাইস দরকার, জীবন ধারণের জন্য আমার খাবার দরকার। ঠিক আছে, তাহলে এই রাইস, ঠিক আছে মনে রাখবে যে রাইস, তারপরে ধরো যেমন সল্ট হয়ে গেল, তারপরে ধরো পালসেস, হ্যাঁ ডাল পালসেস হয়ে গেল, তারপরে ধরো অনিয়ন পেঁয়াজ হয়ে গেল, যেমন ধরো পটেটো হয়ে গেল। আচ্ছা আর কিছু না, এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে এই কটা এটসেট্রা, ঠিক আছে, রাইস, সল্ট, পালস, অনিয়ন, পটেটোস, এইগুলোর দাম যত বেশি বাড়ে মানুষ দৌড়ে ঘরের মধ্যে তত বেশি কিনে রাখে। কেননা দাম যদি আরও বেড়ে যায় আমি কিনবো কী করে? অর্থাৎ চালের দাম আজ যদি 60 টাকা হয়ে যায় হট করে কিলো,
ধরো মিনিমাম চালের কিলো 60 টাকা হয়ে গেছে, তাহলে ম্যাক্সিমাম লোক মানে মানুষ আমাদের মতো ছাপোষা মানুষ, এক কথায় মধ্যবিত্ত, তারা কি ভাববে যে ওরে বাবা চালের দাম তো হুড় করে বাড়ছে, চল ভাই আমি আজকে গিয়ে 100 কেজি চাল কিনে হ্যাঁ ঘরের মধ্যে লোড করে রাখি। কেননা 100 কেজি চাল যদি আমি ঘরের মধ্যে লোড করে রাখি, কালকে যদি চালের দাম বেড়ে যায় তাহলে আমার প্রবলেম হবে না, নাহলে আমার রোজকার খাওয়া খরচা বেড়ে যাবে। তাহলে মনে রাখবে গিফেন গুডস হচ্ছে আমাদের সেই সব গুডস যেগুলো আমাদের ডাইরেক্ট বিলঙ্গিং টু হাউস হোল্ড বাজেটস, ঠিক আছে, যেমন রাইস, পালসে, সল্ট, অনিয়ন, পটেটো এটসেট্রা। আরেকটা কথা মাথায় রাখবে যে যদি এই তোমার গিফেন গুডসের আরেকটা হিস্ট্রি তোমাদের সঙ্গে, মানে আরেকটা লজিক আমি এখানে তোমাদের সঙ্গে ডিসকাস করছি। দেখো গিফেন গুড সবসময় মাথায় রাখবে যে একটা নেগেটিভ ইনকাম এফেক্ট, সবসময় গিফেন গুডস একটা নেগেটিভ ইনকাম এফেক্ট প্রডিউস করে, ঠিক আছে। অর্থাৎ কি না, দাম যদি বেড়ে যায় তাহলে আমি আমার এই স্মল ইনকাম দিয়ে আমি কি করে তার সঙ্গে পেরে উঠবো। তাহলে এই যেসব গুডসের দাম বেড়ে যাওয়ার জন্য নেগেটিভ ইনকাম এফেক্ট তোমার প্রডিউস হয়, সেগুলোকে গিফেন গুডস বলে। গিফেন গুডস কোনগুলো হয় সেগুলো আমি তোমাকে এখানে বুঝিয়ে দিয়েছি। তো চলো এখানে আরও কয়েকটা গুডসের সম্পর্কে তোমাদের সঙ্গে ডিসকাস করে নিই, ভালো করে দেখে নাও ফ্রেন্ডস। ক্লাসটা 1 ঘন্টার ক্লাস হলে তোমার কাছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, ধরো পাবলিক গুড আছে, যেমন দেখো পাবলিক গুড আছে। তো পাবলিক গুড মানে কি, যেগুলো মানে যেগুলো সবারই জন্য সেম, যেগুলো সবারই জন্য সেম, যেমন ধরো ল অ্যান্ড অর্ডার, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। আবার পাবলিক গুড কি আছে, ধরো পার্ক, তুমি পার্কে গিয়ে ঘুরে বেড়াচ্ছ, যেমন ধরো স্ট্রিট লাইট, ঠিক আছে, যেমন ধরো ডিফেন্স, এগুলো সব পাবলিক গুড। তাহলে জিজ্ঞাসা করতে পারে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ পাবলিক গুড, তখন তোমাকে এগুলো বলতে হবে, ল, স্ট্রিট লাইট, পার্কস, ঠিক আছে, ডিফেন্স, এগুলো। আবার দেখো আছে মেরিট গুডস, মেরিট গুডস। তো মেরিট গুডস মানে হচ্ছে কি না এডুকেশন, মেরিট গুডস হচ্ছে কি এডুকেশন, যেমন ধরো হেলথ কেয়ার, ঠিক আছে, এগুলো সব মেরিট গুডস। মনে রাখবে মার্কেট, মনে রাখবে মার্কেট এগুলো সাফিসিয়েন্ট সাপ্লাই করে না, গভর্নমেন্ট এগুলোকে সাফিসিয়েন্ট সাপ্লাই করার চেষ্টা করে। অর্থাৎ কি করে না, গভর্নমেন্ট তোমার সাপ্লিমেন্ট দেয়, সাপ্লিমেন্ট দেয়। এই কথাটা মাথায় রাখবে। এটাও কোশ্চেন আসতে পারে যে কোন গুডসের গভর্নমেন্ট সাপ্লিমেন্ট দেয় আমাদের মার্কেটে, তখন তোমাকে বলতে হবে মেরিট গুডস। এরপরে আসছে কি না ডিমেরিট গুডস। তো ডিমেরিট গুডস কি কি ফ্রেন্ডস, মনে রাখবে সিগারেট, তার মানে কি টোবাকো, তাই তো, টোবাকো, ঠিক আছে। অর্থাৎ যেগুলোর ওপরে 13th ফাইন্যান্স কমিশন যেগুলোকে সিন গুডস বলেছে, কি বলেছে, সিন গুডস বলেছে। এটাও কোশ্চেন আসতে পারে যে সিন গুডস কোনগুলোকে বলা হয়েছে, তখন তোমাকে বলতে হবে কি না ডিমেরিট গুডস। যেমন ধরো টোবাকো হয়ে গেল, আর কি কিছু মনে পড়ছে টোবাকোর মতো, তুমি আরেকটা কিছু বলো দেখি। হ্যাঁ তাই তো, খুব ভালো এক্সাম্পল অ্যালকোহল, ঠিক আছে, এগুলোকে বলা হয় ডিমেরিট গুডস। আর মনে রাখবে 13th ফাইন্যান্স কমিশন, ঠিক আছে, 13তম ফাইন্যান্স কমিশন এটাই বলেছে যে এগুলো হচ্ছে কি না সিনস গুড, অর্থাৎ কি না পাপ গুড, ঠিক আছে, পাপি গুডস মানে পাপি জিনিসপত্র, যার জন্য এদের ওপরে হার্সলি ট্যাক্স চাপাও, হার্সলি ট্যাক্স চাপাও। সো ডিয়ার ফ্রেন্ডস, এই গিফট অ্যান্ড গুডস নিয়ে এর আগেও কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, যার জন্য আমি কোয়েশ্চেনটা এতটাই ডিটেলসে তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম, কারণ মডার্ন ট্রেন্ড অনুযায়ী দেখো যে কোনো কোয়েশ্চেন যে কোনোভাবে কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 6-এর দিকে আমরা এগিয়ে যাই। হুইচ 5-year প্ল্যান ওয়াজ লঞ্চড উইথ দ্য স্লোগান গরিবি হটাও? অপশন নাম্বার এতে রয়েছে 5th, বিতে রয়েছে 4th, সিতে রয়েছে 6th এবং ডিতে রয়েছে 2nd। গরিবি হটাও কিসের স্লোগান ছিল ডিয়ার ফ্রেন্ডস? কারেক্ট অপশন হচ্ছে সি, অর্থাৎ কি না 6th প্ল্যান, 6th 5-year প্ল্যানে আমাদের যে স্লোগান ছিল সেটা হচ্ছে গরিবি হটাও। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো এখানে 5-year প্ল্যান নিয়ে তোমাদের সঙ্গে জাস্ট একটা ছোট আমি ডিসকাশন করে দিচ্ছি। যদিও তোমরা এই চ্যাপ্টারটা সকলেই খুব মন দিয়ে পড়ে, তবুও কিছু কিছু বলে দেয়া মানে আমি মনে করি খুব উপকারী। যেমন দেখো এই যে 6th 5-year প্ল্যান, ঠিক আছে, 6th 5-year প্ল্যান, এর আগে আমাদের এসছিল তোমার 5th 5-year প্ল্যান। মনে রাখবে 5th 5-year প্ল্যানের সময়তেও কিন্তু পোভার্টি, তারপরে ধরো সেলফ রিলায়েন্স, ঠিক আছে, গরিবত্ব মোচন, এসবের ওপর অনেক বেশি জোর দিয়ে বানানো হয়েছিল। কিন্তু তখন মাথায় রাখবে একটা কথা, যে গরিবি হটাও এই স্লোগানটা দেওয়া হয়নি, তা
অনেকে কি করে ভুল করে ফিফথ 5 ইয়ার প্ল্যানটাকেও টিক মেরে আসে, কিন্তু এটা রং। মাথায় রাখবে ফিফথ এলিমিনেটেড, ফোর্থ এলিমিনেটেড, সেকেন্ড এলিমিনেটেড, অনলি 6। কেন না এই সময় আইআরডিপি, ঠিক আছে, এই সব সংস্থাগুলো খুব ভালো করে আর কি গড়ে উঠেছিল 5 ইয়ার প্ল্যানের সময়, অর্থাৎ গরিবত্ব মোচনের জন্য। আরবান বলছি, রুরাল, মানে রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্টের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল 5 ইয়ার প্ল্যানের উপরে। ঠিক আছে, তোমরা রমেশ সিংয়ের বই যদি কারোর কাছে থেকে থাকে, রমেশ সিংয়ের বই একবার অবশ্যই দেখবে। তোমার এই প্ল্যানিং চ্যাপ্টারে গিয়ে তুমি পাবে যে 5 ইয়ার প্ল্যান কি না, গরিবি হটাও, স্লোগান হচ্ছে গরিবি হটাও, ফিফথ কিন্তু নয়। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো বলছে ইন্ডিয়াস জিডিপি ইজ ড্যাশ দেন অথবা টু ইটস জিএনপি, অর্থাৎ ভারতের জিডিপি অপশনে রয়েছে মোর, লেস, ইকুয়াল, ক্যান নট বি ডিটারমিন্ড। ডিয়ার ফ্রেন্ডস, ভারতের জিডিপি কি মোর, অর্থাৎ কি জিএনপির থেকে মোর, নাকি লেস, নাকি দুটোটাই সমান? ভালো করে বোঝো। দেখো জিডিপি আর হচ্ছে কি না জিএনপি। মনে রাখবে জিএনপি হচ্ছে কি না ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ কি না জিএনপির মধ্যে একটা কনসেপ্ট থাকে, অর্থাৎ কে উৎপাদন করছে, কোথায় উৎপাদন করছে নয়। অর্থাৎ আমি ধরো একজন ইন্ডিয়ান, একদম ভারতেই জন্মেছি, ঠিক আছে, আমি একজন ইন্ডিয়ান, আমি যদি ইংল্যান্ডে গিয়েও একটা ফার্ম খুলি, ঠিক আছে, তাহলে ওখানে যে প্রোডাকশনটা হবে, ঠিক আছে, সেটাও কিন্তু জিএনপির আন্ডারে হবে ইন্ডিয়ার। ঠিক আছে, বোঝা গেল। কিন্তু আমি ওখানে যে প্রোডাকশনটা করব, অর্থাৎ আমার যে লাভটা সেটা জিএনপিতে ইন্ডিয়ায় চলে এলো, কিন্তু যে বিজনেসটা হলো ওটা কি না ইংল্যান্ডের জিডিপিতে যুক্ত হলো। তাহলে জিডিপির মধ্যে থাকে হোয়ার, অর্থাৎ যখন সাপোজ ধরো ইংল্যান্ডের মধ্যে যখন তোমার কাউন্ট করা হবে যে আমাদের দেশের টোটাল কত ভিডিওস বানানো হয়েছে, ঠিক আছে, তো তখন দেখা যাবে যে আমিও ইংল্যান্ডে বসে ভিডিও বানিয়েছি, ঠিক আছে। যখন ওরা এটা দেখবে যে আমি ইংল্যান্ডে বসে ভিডিও বানাচ্ছি, তখন আমার ভিডিওটা ইংল্যান্ডের জিডিপিতে যাবে। বোঝা গেল, ক্লিয়ার। আর যখন এইটা হিসেব করা হবে যে ভিডিওটা থেকে যত টাকা ইনকাম হয়েছে সেটা রেমিটেন্স হয়তো ইন্ডিয়াতে চলে এসছে, তাহলে আমার ওই ভিডিওর থেকে যে ইনকামটা হলো সেটা ইন্ডিয়ান জিএনপিতে এসে যুক্ত হবে, ঠিক আছে। অর্থাৎ জিএনপির মধ্যে হচ্ছে কি না কে করছে, আর জিডিপির মধ্যে হচ্ছে হোয়ার, কোথায় করছে। ব্যাস, এই দুটো কথা তুমি মাথায় রাখো। তাহলে জিডিপি অ্যান্ড জিএনপি। এবার দেখো ইন্ডিয়ার জিডিপি আর জিএনপি। সবসময় মাথায় রাখবে ফ্রেন্ডস, ইন্ডিয়ার জিডিপি তোমার ইন্ডিয়ার জিএনপি থেকে মোর হয়, অর্থাৎ কি না ইন্ডিয়ার জিডিপি জিএনপির থেকে কি না মোর হয়। কেন মোর হয়? কারণ ইন্ডিয়াতে এফডিআই বেশি হয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেশি হয়। দেখো মনে রাখবে ইন্ডিয়া কোনো বিদেশি কান্ট্রিতে যত টাকা ইনভেস্ট করে তার থেকে বিদেশি কান্ট্রিগুলো ইন্ডিয়ার বিভিন্ন বিজনেসে বেশি টাকা ইনভেস্ট করে। অর্থাৎ কি, যেমন ধরো তুমি যদি সফটওয়্যার সেক্টরে যাও, ঠিক আছে, তাহলে তুমি দেখবে যে আমাদের ইন্ডিয়ার সফটওয়্যার সেক্টরে কলকাতার তোমার সল্টলেক এইসব জায়গায় আছে, দেখবে যে বিদেশি যে এফডিআই ফরেন বিনিয়োগ সেগুলো অনেক বেশি, আর ইন্ডিয়া অন্য দেশে কম বিনিয়োগ করে, যার জন্য ইন্ডিয়ার এফডিআই মোর দ্যান ইটস জিএনপি। বোঝা গেল ফ্রেন্ডস। এই জিডিপি জিএনপির ওপরেও আমার যে ভিডিওসগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নিও, যদি মনে হয় যে এফডিআই কী জিনিস, ঠিক আছে, জিডিপি জিএনপি রিলেটেড আরও অনেক বেশি ডিটেলস ইনফরমেশান আমার আগের ভিডিওসগুলো পেয়ে যাবে, যার জন্যে সেই প্লেলিস্টের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, মিস করো না। ওকে, তো চলো আমরা এগিয়ে যাই কোশ্চেন নাম্বার 8-এর দিকে। বলছে দ্য ইয়ার হোয়েন প্ল্যান হলিডে টুক প্লেস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর মডার্ন ট্রেন্ড অনুযায়ী যদি পিএসসি মনে করে, ঠিক আছে, পিএসসি যদি মনে করে যে তোমাকে কনফিউজড করে দেবে, তুমি মুখস্থ করেছো নাকি কনসেপ্টকে তুমি ঠিকঠাক করেছো, অর্থাৎ তোমার ভেতরে কি নলেজ আছে, মানে উইজডম, তোমার ভেতরে কি উইজডম আছে নাকি অনলি শুধু মুখস্থ বিদ্যা, ঠিক আছে, তাহলে তুমি এই কোশ্চেনটা ভুল করে আসবে। আর পিএসসি কিন্তু এরকমই ট্রেন্ডে এখনকার দিনে কোশ্চেন করছে। তো বলছে দ্য ইয়ার হোয়েন প্ল্যান হলিডে টুক প্লেস বিটুইন 4th and 5th 5-year plan, between 5th and 6th 5-year plan, between 7th and 8th 5-year plan, অ্যান্ড ডিতে রয়েছে আফটার 10th 5-year plan। ভালো করে বুঝবে ফ্রেন্ডস। দেখো প্ল্যান হলিডে মানে হচ্ছে যখন
প্ল্যান তো চলে 5 ইয়ার্সের জন্য, এটা তোমরা সকলেই জানো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাম ছিল প্ল্যানিং কমিশন, এখন উঠে গিয়েছে, তার বদলে এখন নীতি আয়োগ। প্ল্যানিং কমিশন উঠে গিয়ে এখন নীতি আয়োগের যুগ। কিন্তু প্ল্যানিং কমিশন একটা সময় ছিল, এবং আজও পরীক্ষায় প্ল্যানিং কমিশন থেকে, বিভিন্ন প্ল্যান থেকে অনেক কোশ্চেন্স তোমার জিজ্ঞাসা করা হয়। তো দেখো, প্ল্যান হলিডে মানে হচ্ছে যখন প্ল্যানটা ওই 5 বছরের জন্য টানা চলেনি, 5 ইয়ার্সের জন্য টানা চলেনি, হয় 1 বছরের জন্য চলেছে, নাহলে 2 বছরের জন্য চলেছে, নাহলে 3 ইয়ার্সের জন্য চলেছে, ঠিক আছে। তো প্ল্যান হলিডে এই টার্মসটাকে নিয়ে আমি এখানে আরও শর্টে কিছু ডিসকাস করে দিচ্ছি। দেখো, মাথায় রাখবে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত, 1951 থেকে 1956, ঠিক আছে। সেকেন্ড প্ল্যান কত বলো, 1956 থেকে কত, 1961, তাই না, মনে আছে? আচ্ছা, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান মানে কি, মহালানবিশ, ঠিক আছে। এরপরে চলে এলাম কি না, থার্ড 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ 1961 থেকে 1965 পর্যন্ত যার টার্মস, তাই তো, 61 থেকে 65 পর্যন্ত যার টার্মস। কিন্তু এইবার এই তোমার থার্ড 5 ইয়ার প্ল্যানের সময় দুখানা যুদ্ধ লেগে গেল, তাই না? একটা হচ্ছে কি না, চায়না ওয়ার 1961 থেকে 62 পর্যন্ত, আরেকটা হচ্ছে পাকিস্তান ওয়ার। পাকিস্তান ওয়ার কত বলো, 19 কত সালে হয়েছিল, 65, সাপোজ, হ্যাঁ 65 থেকে 66 ধরে নিলাম, ঠিক আছে। তুমি এইটা পেয়ে যাবে, এটার আমার পেজ নাম্বার খুব ভালো করে মনে আছে, রমেশ সিং এর, মনে রাখবে তোমার পেজ নাম্বার 5.17 যাবে, এটা তুমি পেয়ে যাবে। যাই হোক, তো পাকিস্তানের এই যুদ্ধ এবং চায়নার সঙ্গে যুদ্ধ আমাদের দেশে স্টার্ট হয়ে যায়। তো চায়নার যুদ্ধতে আমাদের খুব মানে লস হয়, আমাদের ইন্ডিয়া ডিফিটেড হয়ে যায়। যখন ডিফিটেড হয়ে যায়, ঠিক আছে, যখন ডিফিটেড হয়ে যায় তখন কি হয় না, গভর্নমেন্ট, তখনকার সময় যে গভর্নমেন্ট ছিল, সে গভর্নমেন্ট ভাবে যে আমরা 5 ইয়ার্সের জন্য টানা প্ল্যান চালাবো না, 5 ইয়ার্সের জন্য আমরা টানা প্ল্যান চালাবো না, আমরা তোমার প্রত্যেক বছর, ঠিক আছে, অর্থাৎ ইয়ারলি প্ল্যান চালাবো। তো ফোর্থ, মনে রাখতে হবে যে ফোর্থ 5 ইয়ার প্ল্যান কিন্তু স্টার্ট হয়নি, অর্থাৎ কি না, অ্যাকচুয়ালি থার্ড আর ফোর্থ এদের মাঝখানে প্ল্যান হলিডে স্টার্ট হয়েছিল। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে প্ল্যান হলিডে কত সময় স্টার্ট হয়েছিল, তুমি কি বলবে, মানে ইয়ার কি বলবে? ইয়ার অবশ্যই এর মাঝখানে, অর্থাৎ কত বললাম, ধরো থার্ড 5 ইয়ার প্ল্যান কত সালে তোমার হয়েছিল, থার্ড 5 ইয়ার প্ল্যান শেষ হয়েছিল 65-এ, তার মানে প্ল্যান হলিডে স্টার্ট হলো কত সাল থেকে, 66 সাল থেকে, কত সাল পর্যন্ত চললো? আচ্ছা, ফোর্থ যত মানে ফোর্থ, আচ্ছা এখানে দেখো, এখানে একটু আমি স্লাইডটা ক্লিয়ার করে নিই, নাহলে খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা দেখো, থার্ড হচ্ছে তোমার 1961 থেকে 1965, আর ফোর্থ হচ্ছে তোমার হয়েছিল 1969 থেকে 1974। এই দুটো সাল তুমি মাথায় রাখো। তার মানে মাঝখানে এই ডিফারেন্সটা কত এলো বলো, 66, 67 অ্যান্ড 68। তার মানে এই 3 ইয়ার্স, অর্থাৎ 66 থেকে একদম 69-এর এই ফোর্থ 5 ইয়ার প্ল্যানের বিগিনিং পর্যন্ত কি চললো, প্ল্যান হলিডে, অর্থাৎ কি না 3 অ্যানুয়াল প্ল্যান চললো, 3 অ্যানুয়াল প্ল্যান, 3 অ্যানুয়াল প্ল্যান, ঠিক আছে, এই সময়টা চললো। যার জন্য এখানে দেখো কোনোটাই কারেক্ট অপশন নয়। এই যে লজিক আমি তোমাকে দিলাম, এই লজিকের হিসাবে কিন্তু এখানে কোনটাই কারেক্ট অপশন নয়। অর্থাৎ দেখো, এখানে তো দেওয়া আছে 4th and 5th, এখানে দেওয়া রয়েছে 5th and 6th, এখানে রয়েছে 7th and 8th, আবার এখানে দেওয়া রয়েছে তোমার আফটার 10th 5 ইয়ার প্ল্যান, কিন্তু এখানে কোনোটাই কারেক্ট অপশন নয়। তাহলে কারেক্ট অপশন কোনটা, সবসময় মাথায় রাখবে, কারেক্ট অপশন এখানে বি। অর্থাৎ কেন, সেটাও আমি ডিসক্রাইব করে দিচ্ছি। 5th and 6th 5 ইয়ার প্ল্যান, এবার তুমি বলো কেন। দেখো, যখন আমাদের এই প্ল্যান হলিডে, ঠিক আছে, প্ল্যান হলিডে হলো 5 ইয়ার প্ল্যান্সের উপরে, যেটা আমরা থার্ড অ্যান্ড ফোর্থের মাঝখানে দেখলাম। তা এই প্ল্যান হলিডের মতো আরেকটাও ঘটনা ঘটেছিল 5th আর 6th-এর মাঝখানে, ঠিক আছে। অর্থাৎ যখন 1977-এ জনতা দল এলো, তাই না, জনতা গভর্নমেন্ট তৈরি হলো, তখন জনতা গভর্নমেন্ট এসে এই 5th 5 ইয়ার প্ল্যানটাকে মাঝখানে ব্রেক করে দিল,
ঠিক আছে, দিয়ে 5 year প্ল্যান স্টার্ট করে দিল। কিন্তু আবার দেখা যাচ্ছে 1980-তে আবার কংগ্রেস, ঠিক আছে, সেই সিট দখল করলো সেন্ট্রাল গভর্নমেন্টের। জনতা গভর্নমেন্টের যে প্ল্যান তখন চলছিল সে প্ল্যানটাকে বন্ধ করে দিল। তো ওটাকে বলা হয় রোলিং প্ল্যান। ওটাকে কি বলা হয় না, রোলিং প্ল্যান। তার মানে রোলিং প্ল্যান হয়েছিল এই 77, ঠিক আছে, 77-এর দশকের ওই সব থেকে 80 পর্যন্ত, অর্থাৎ রোলিং প্ল্যানের টাইমটা হচ্ছে 1979 থেকে 80, মনে থাকবে। কিন্তু এইখানে একটা প্রবলেম আছে ডিয়ার ফ্রেন্ডস, এইখানে পিএসসি এইভাবে কোশ্চেন করতে পারে, কোশ্চেনটা ভুল এটাও আমি বলবো না, আবার কোশ্চেনটা ঠিক আমি এটাও বলবো না, কিন্তু কোশ্চেনটা যেহেতু এখানে ফর্ম করা হয়েছে সেহেতু আমি লজিকটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই যে প্ল্যান হলিডে, ঠিক আছে, প্ল্যান হলিডে, তারপরে তোমার রোলিং প্ল্যান, এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার কোনো বইতে লেখা নেই, কোনো বাজেটেও লেখা নেই। তো এই দুটো টার্মস অনেকটা একই, ঠিক আছে, রোলিং প্ল্যানও ইয়ারলি প্ল্যান, প্ল্যান হলিডেও ইয়ারলি প্ল্যান, ঠিক আছে। যার জন্যে পিএসসি যদি মনে করে তোমাকে কনফিউজ করবে, তাহলে এই ধরনের কোশ্চেন দিয়ে তোমাকে কনফিউজ করতে পারে, ঠিক আছে, করতে পারে। আমি বলছি না যে এই ধরনের কোশ্চেন দিয়েই তোমাকে কনফিউজ করবে, কিন্তু এই ধরনের লজিক দিতে পারে। তাই অপশনসে যদি 3rd and 4th থাকে সেটা রাইট হবে, আর যদি 3rd and 4th মানে অপশনসেই না থাকে তাহলে তুমি 5th and 6th-কে রাইট করে আসবে, অর্থাৎ ক্লিক করে আসবে, অর্থাৎ ক্লিক তো না, মানে তুমি গোল করে আসবে, তুমি এটা কারেক্ট অপশন বলে চুজ করে আসবে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, ফার্স্ট যদি অপশন তোমার কাছে 3rd and 4th থাকে বিটুইন, তাহলে এটা হচ্ছে কারেক্ট অপশন। কিন্তু যদি এই অপশনটা না থাকে তখনই তুমি এই অপশনটা ধরবে, আর যদি দুটো অপশনই থাকে তাহলে সবসময় 3rd and 4th এই অপশনটাকে তুমি কারেক্ট করে আসবে। ওকে, তো চলো এগিয়ে যাই কোশ্চেন নাম্বার 9-এর দিকে। এই কোশ্চেনটা আমাদের আগের ভিডিওতেও ছিল। ডিভ্যালুয়েশন অফ কারেন্সি লিডস টু, তো ডিভ্যালুয়েশন অফ কারেন্সি কোনটাকে, মানে কোনটার দিকে লিড করে, কোনটাকে ক্রিয়েট করে আমাদের দেশে? ফল ইন ডোমেস্টিক প্রাইস, ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস, আর সিতে বলছে ক্যান নট বি প্রেডিক্টেড, ঠিক আছে, ক্যান নট বি প্রেডিক্টেড, আর এখানে বলছে নান অফ দ্য অ্যাবভ। ডিয়ার ফ্রেন্ডস, ডিভ্যালুয়েশন আমি আগেও ভিডিওতে বুঝিয়েছি, আরেকটা এখানে ছোটো করে বলে দিই। দেখো, তুমি যখন ব্যালেন্স অফ পেমেন্ট পড়বে, ব্যালেন্স অফ পেমেন্ট তুমি যখন চ্যাপ্টারটা পড়বে তখন সেখানে তুমি ডিভ্যালুয়েশন পড়বে, ঠিক আছে, আর ডেপ্রিসিয়েশন পড়বে, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অন মানি অ্যান্ড ডিভ্যালুয়েশন অফ মানি, এই দুটো তুমি পড়বে। তাহলে ডেপ্রিসিয়েশন অফ মানি আর ডিভ্যালুয়েশন অফ মানি। এবার দেখো, এই যে ডিভ্যালুয়েশন, এই ডিভ্যালুয়েশন অফ মানি আমাদের দেশের আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সে ইচ্ছা করে করে। অর্থাৎ কি, ধরো ডলার, অর্থাৎ কি, ধরো ডলার, ডলারের তুলনায় আমাদের ইন্ডিয়ান রুপিকে ফেলে দেয়। অর্থাৎ কি, ভালো করে বোঝো, এটা আমি আরেকবার এখানে শর্টে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি, নাহলে ভিডিও অনেক বেশি লেন্থি হয়ে যাবে, ঠিক আছে, তোমরা বোর হয়ে যাবে। আমার তো ডিসকাস করার অনেক কিছু আছে, ঠিক আছে, ডিসকাস করতেও ইচ্ছা করে যে আরও ডিটেলসে বলি, কত কিছু বলার থাকে এসবের উপরে, কিন্তু একদম মানে প্রাণ খুলে বলার টাইম হয় না, কারণ ভিডিও যত বেশি লম্বা হয়ে যাবে, ছেলেমেয়েরা তো এমনি লম্বা ভিডিও দেখতে পছন্দ করে না। দেখো, আরবিআই কী করে, আরবিআই অনেক সময় বলে যে ডলার, ধরো এখন ডলার, আর ধরো INR, ইন্ডিয়ান রুপি, ঠিক আছে, এখন মানে তোমার 73 টাকা দিলে তবে $1 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আরবিআই বলে যখন ডিভ্যালুয়েশন হয়, এবার যখন ডিভ্যালুয়েশন হবে তখন আরবিআই কি বলে যে $1 কস্ট আমি ইন্ডিয়ান রুপিতে 80 টাকা নেবো, ইন্ডিয়ান রুপিতে কি নেবো, 80 টাকা নেবো, অর্থাৎ ইন্ডিয়ান রুপির দামটাকে বাড়িয়ে দিল, ঠিক আছে, কিসের তুলনায়, ডলারের আগের তুলনায়। অর্থাৎ এখন তুমি 80 টাকা পে করবে তবে $1 পাবে। তার মানে কি, এর দামটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ফেলে দিল। ইন্টারন্যাশনাল মার্কেটে তোমার যে মুদ্রা, তোমার যে কারেন্সি, সেটাকে উইক করে দিল, ঠিক আছে। কেন করা হয় না, দেখো, আগে যদি ধরো আগে তোমার $1 জিনিস, $1 জিনিস, ধরো ইউএস থেকে আমি একটা অ্যাপেলের আইফোন কিনছি, তাহলে ইউএস থেকে আমি যখন অ্যাপেলের আইফোন কিনছি, সেই আইফোনটার দাম ধরো $1, তাহলে সেটা যখন আমি কিনতাম তখন আমায় কত পে করতে হতো, 73 টাকা। তাহলে এখন যদি ডিভ্যালুয়েশনের পরে যদি আমি কিনতে যাই, সে একই ফোন আমাকে পে করতে হবে 80 টাকা। তার মানে বলো, ডোমেস্টিক মার্কেটে আমাদের ইন্ডিয়ার মধ্যে যখন অ্যাপেলের আইফোনটা বিক্রি হচ্ছে তখন প্রাইস বাড়ছে না কমছে, প্রাইস বাড়ছে।
ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস, বি হচ্ছে এখানে কারেক্ট অপশান। ওকে, তো এটা নিয়ে যদি তোমার আরও ডিসকাশনের দরকার থাকে প্লিজ আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, সেখানে আমি আরও ডিটেলসে ডিসকাস করেছি, ঠিক আছে, ডিভ্যালুয়েশনের ওপরে। তো এখানে বি হচ্ছে কারেক্ট অপশান। তো চলো কোশ্চেন নাম্বার 10-এর দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 10 বলছে ফুড অ্যান্ড ফুয়েল আইটেমস আর নট ইনক্লুডেড ইন। তো ফুড অ্যান্ড ফুয়েল আইটেমস আর নট ইনক্লুডেড ইন, কোশ্চেনের ডিমান্ড বলছে যে ফুড অর্থাৎ খাদ্যদ্রব্য অ্যান্ড ফুয়েল, ঠিক আছে, এই দুটো কোনটার মধ্যে ইনক্লুডেড নয়? হেডলাইন ইনফ্লেশন, কোর ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন অ্যান্ড স্ট্রাকচারাল ইনফ্লেশন। ওকে, তো ডিয়ার ফ্রেন্ডস এখানে কারেক্ট অপশান হচ্ছে বি, ঠিক আছে, কারেক্ট অপশান হচ্ছে বি, কোর ইনফ্লেশন, কোর ইনফ্লেশন। এবার ভালো করে বোঝো, দেখো দেখো এই যে ধরো ফুড আর ধরো ফুয়েল, ঠিক আছে, এই দুটোকে বলা হয় ভোলাটাইল, এদের যে প্রাইস এটা ভোলাটাইল, সে ইন্টারন্যাশনাল মার্কেটেই বলো আর ইন্ডিয়ান মার্কেটেই বলো। সিজন ওয়াইজ অর্থাৎ কি, ধরো একটা সিজন থেকে আরেকটা সিজনে যখনই চলে যায় তখনই ফুড আর ফুয়েলের দাম কিন্তু কমা বাড়া করতে থাকে, ঠিক আছে। তা সেইটা দেখে অর্থাৎ ফুড আর ফুয়েলের দাম দেখে মাথায় রাখবে, কখনো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কখনো আমাদের দেশে ইনফ্লেশন মানে ঘোষণা করতে পারে না, ঠিক আছে, ইনফ্লেশন ঘোষণা করতে পারে না। যেমন দেখো আমি তোমাদের একটা জাস্ট একটা লিটিল যদি আমি এক্সাম্পল দিই, তাহলে দেখো গরমকাল, ধরো সামার, ধরো গরমকাল এখন চলে এসছে সামার, তাহলে সামারের সময় কফি, সামারের সময় কফি তার দাম যদি বাড়িয়ে দেয় কেউ কিনবে? কেউ তো কিনবে না। তাহলে সেই সময় কফির দাম পড়ে যেতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটেও পড়ে যেতে পারে, আমাদের ন্যাশনাল মার্কেটেও পড়ে যেতে পারে, তাই না? আবার দেখো শীতকালে, ঠিক আছে, শীতকালে অর্থাৎ ধরো উইন্টার, ধরো উইন্টারের সময় যদি কফির প্যাকেট 10 টাকার প্যাকেটগুলো আমি তো এনে খাই, তা সে কফির প্যাকেট যদি 10 টাকার বদলে 11 টাকা করে দেওয়া হয়, মানুষ কি কিনবে না? হ্যাঁ কিনবে। তাহলে কি সিজন ধরে মাথায় রাখবে যে ফুড আর ফুয়েল এগুলোর দাম ফ্লাকচুয়েট করে, আর এগুলো সমস্ত অ্যাড হয় কোথায়? না হেডলাইন ইনফ্লেশনে অ্যাড হয়। তাহলে ফুড ফুয়েল সমস্ত কিছু মানে টোটাল হেডলাইন ইনফ্লেশনের মধ্যে থাকে, ঠিক আছে, যার জন্য এটাকে বলা হয় টেম্পোরারি। হেডলাইন ইনফ্লেশন কি না টেম্পোরারি বেসিসে মাপা হয়। কিন্তু কোর ইনফ্লেশনের মধ্যে থেকে এই ফুড অ্যান্ড ফুয়েল আইটেমসকে বাদ দেওয়া হয়, অর্থাৎ এদের দামের ফ্লাকচুয়েশনসকে কোর ইনফ্লেশন থেকে বাদ দেওয়া হয়। কেন না সিজনালকে ধরে, অর্থাৎ কোন সিজনে কি বাড়ছে, যেমন ধরো সামার, ভালো করে দেখো সামারের সময় এসির দাম, এয়ার কন্ডিশনের দাম বাড়তেই পারে কারণ এর বিক্রি বেশি হবে। আবার উইন্টারের সময় ধরো ফ্লিপকার্ট বললো যে চলো এসির ওপর আমি 80% আমি ছাড় দিয়ে দিচ্ছি, অফ দিয়ে দিচ্ছি। কেন না এই সময় তো উইন্টার, অর্থাৎ সিজন ধরে অনেক সময় অনেক জিনিসের দাম কমা বাড়া করে, অর্থাৎ ফ্লাকচুয়েশনস আসে, ঠিক আছে। আর সেই ফ্লাকচুয়েশনসকে আরবিআই ধরে চলে না, যার জন্য আরবিআই বা দেশের একদম পার্মানেন্ট তোমার ইনফ্লেশন বা ইনফ্লেশনারি ট্রেন্ড, ঠিক আছে, ট্রানজিটরি মানে তোমার পার্মানেন্ট, মাথায় রাখো পার্মানেন্ট, ঠিক আছে, পার্মানেন্ট বা ইনফ্লেশনারি ট্রেন্ড, ইনফ্লেশনারি ট্রেন্ড কিসে না লং টার্মে, মনে রাখবে লং টার্মে। দেশের উন্নতি তো সিঙ্গেল ডেতে হয় না, তাই না? যার জন্য একটা ইংলিশে ফ্রেজ আছে, বলো তো কি না, রোম ইডিয়মস আছে, ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তাই না? তার মানে বড় কিছু জিনিস একদিনে করা সম্ভব নয়, ঠিক আছে, তার জন্য অনেক ধৈর্য লাগে। এই গোটা ভিডিওগুলো তুমি যখন ধৈর্য ধরে দেখবে তখনই কিন্তু তুমি এই রোম বিল্ড করতে পারবে, তোমার কেরিয়ারের রোম বিল্ড করতে পারবে। তার আগে কিন্তু পসিবল নয় ফ্রেন্ডস। যার জন্য ভিডিওগুলো কমপ্লিট দেখার জন্য আমি বারবার করে বলি, ঠিক আছে, গল্প অনেক শুনেছো, কে কিভাবে পড়েছে, কে কিভাবে ক্র্যাক করেছে, এই গল্প শুনে তুমি ক্র্যাক করতে পারবে না। কিন্তু এই যে নলেজগুলো জাম্প করো এই নলেজ গ্যাদারিংয়ে, দেখো তোমার স্ট্র্যাটেজি তুমি নিজেই বানিয়ে ফেলতে পারবে, তাই না? মাথায় রাখবে ফুড অ্যান্ড ফুয়েল আইটেমস আর নট ইনক্লুডেড ইন কোর ইনফ্লেশন, আর নট ইনক্লুডেড ইন কোর ইনফ্লেশন। কোর ইনফ্লেশন হচ্ছে আরবিআই লং টার্মস ইনফ্লেশনারি ট্রেন্ড বোঝার জন্য ইউজ করে, ঠিক আছে। আর সমস্ত জিনিস মনে রাখবে, এই হেডলাইনই বলো আর কোর ইনফ্লেশনই বলো, এগুলোকে মেজার করা হয় হোলসেল প্রাইস ইন্ডেক্স আর কি না কনজিউমার
প্রাইস ইন্ডেক্স লেভেলে, ঠিক আছে। এর মধ্যে আরবান, রুরাল অনেক কিছু ম্যাটার থাকে, ওগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ইম্পর্টেন্ট নয়, শুধু এটুকু জানলেই তোমার হবে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমাদের এটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।